আমি মনে করি যে এই নিধন যজ্ঞের পরে গাজায় যেটা হচ্ছে, আমাদের বেঁচে থাকার আর পৃথিবীতে কোনো নৈতিক অধিকার নেই। আমাদের নিজেদেরই লজ্জায় মরে যাওয়া উচিত। ইসরায়েল তো আসলে, আমি কোনো রাষ্ট্র বলবো না, আমি বলবো যে ইসরায়েল হলো একটি আমেরিকার একটা সামরিক ঘাঁটি, একমাত্র ইরান ছাড়া। ইরানকে আমি সেলুট জানাতে চাই যে তারা ইরান ছাড়া সব দেশগুলো, সৌদি আরব বা অন্যান্য দেশগুলো, কাতার, বাহরাইন, অন্যান্য সবগুলো দেশ যেভাবে তাদের তাবেদারি করছে, অত্যন্ত নেক্কারজনক ব্যাপার। সুতরাং আমার মনে হয় যে ইরান যেভাবে বীরের মতো একেবারে বুক পেতে দাঁড়িয়েছে গণমানুষের, বিশ্ব মানবতার পক্ষে, শুধু মুসলিম বিশ্বই বলবো না, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ কাণ্ডারি আমি মনে করি ইরান। মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী দেশগুলো, তাদের উচিত ইরানের পাশে দাঁড়ানো। আজকে ইরানকে হামলা করা হয়েছে, তারপরে কাতারকে যেভাবেই করা হলো, কালকে তো সৌদিকেও করা হবে। সুতরাং এই বোধোদয় যেন সালমানদের ঘটে, যারা তো, আমি তো মনে করি যে সালমানরা হলো ইহুদিবাদের একটা পুতুল মাত্র। যে চেতনা নিয়ে আপনারা সংগ্রাম করেছিলেন, সেই স্পিরিটটা আসলে এখন কতটুকু? অনেক সময় মনে হয় তো আমরা তো জুলাইতেই মরে গিয়েছি। আবু সাইদ, মুগ্ধ, রিয়াগো বা আনাস যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের প্রায় 2000 ভাই বোনেরা, তারাই বেঁচে আছেন। আমরা যদি 24-এ বা জুলাইতে শাহাদাত বরণ করতাম, তখন হয়তো বা এই বাংলাদেশ দেখতে হতো না, যে শহীদের রক্তের সঙ্গে যেভাবে প্রতারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো আছে, শুধু ক্ষমতা দরকার তাদের। ক্ষমতায় কিভাবে যাবে? বড় রাজনৈতিক দলগুলো তো বিপ্লবকে ব্যর্থ করতে এমন কোনো চেষ্টা নাই, তারা করছে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আজ আমরা কথা বলবো তরুণ লেখক, কবি, সাংবাদিক এবং বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জুলাই বিপ্লবের একজন সংগঠক জনাব আবিদ আজমের সাথে। আবিদ আজম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা করব সমসাময়িক বাংলাদেশের রাজনীতি নিয়ে, পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলব। অবশ্যই। আমরা শুরুতে একটু আপনার সম্পর্কে জানতে চাই। এই যে একজন আবিদ আজম হয়ে ওঠার পেছনের যেই গল্প, আপনার জন্ম, বেড়ে ওঠা, আপনার লেখাপড়া, আপনার কর্মস্থল যদি আমাদের একটু বলতেন। অবশ্যই। আ আমি আবিদ আজম। আ আমি সাধারণত শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা আছে আমার। আপাদমস্তক সম্পৃক্ততা বললে ভুল হবে না। আসলে আমার বয়স যতদিন, ততদিন থেকেই সম্পৃক্ততা। আ আমার জন্ম হয়েছিল মাদারীপুরে। তো জন্মের পরপরই আমি ঢাকায় চলে আসি। আ প্রায় ঢাকার মানুষই বলা যায়। ক্লাস 2 থেকে ক্লাস 6 পর্যন্ত গ্রামে থাকা হয়েছে। এর আগে পরে টোটাল ঢাকার বাসিন্দা। সেই হিসেবে এই নগরের সুখ-দুঃখ, সংগ্রাম, হাহাকার, এর সঙ্গেও জড়িয়ে আছি সবভাবে। আর পেশাগতভাবে আমি একজন আ সাংবাদিক। আ রিপোর্টিং, টেলিভিশন রিপোর্টিং এবং নিউজ প্রেজেন্টেশন করছি এখন। প্রোগ্রাম প্রেজেন্টেশনও করছি। আর পাশাপাশি সাহিত্যের সঙ্গে সম্পৃক্ততা আছে আমার। সাহিত্য চর্চা করি, সাহিত্য সংগঠন করি। আমার কিছু বই আছে বিভিন্ন বিষয়ের উপরে। ছড়া, শিশুসাহিত্য সম্পাদনা আছে। তারপর কবিতা আছে, অন্যান্য বিষয় নিয়েও আছে। তো সব মিলিয়ে আমার মানে এই যাত্রাটা একেবারেই সৃষ্টি সুখের উল্লাসের এক রকমের যাত্রা। তো আমার মনে হয় যে সেই যে শৈশব থেকে আমার উম ইচ্ছা ছিল, অভিপ্রায় ছিল যে শিল্পের সঙ্গে, সাহিত্যের সঙ্গে, শুদ্ধতার সঙ্গে থাকবো। সেটা হয়তোবা এখন পর্যন্ত আমার মনে হয় যে আমি আ প্রস্তুতি পর্যায়ে আছি, এবং মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রস্তুতি পর্বটা চলবে। নিজেকে আরো পরিণত করা, আরো প্রস্তুত করা, আরো সুন্দরভাবে গড়ে তোলা, এই চেষ্টাটা থাকবে। আ নিশ্চয়ই আসলে এই শিল্প সাহিত্য যারা চর্চা করেন তাদের মন, তাদের হৃদয়টা আসলে অন্যরকম শুভ্র হয়। আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকবে সবসময়ের জন্য। আমরা এ পর্যায়ে আসলে আলোচনা করতে চাই জুলাই বিপ্লব নিয়ে।
বাংলাদেশের ইতিহাসে সত্যি এটা নিঃসন্দেহে বলা যায় যে জুলাই বিপ্লব একটা ঐতিহাসিক একটা ঘটনা এবং এই ঐতিহাসিক ঘটনার সাথে বাংলাদেশের আপামর মানুষের সম্পৃক্ততা ছিল। কি শিল্প, কি শিল্পী বা কি সাহিত্য, আ প্রতিটা পেশাদার মানুষ এখানে সম্পৃক্ত ছিল এই আন্দোলনে। জি। আপনিও এই আন্দোলনের একজন অংশীদার। আমরা জানি যে আপনি এই জুলাই বিপ্লবের একজন সংগঠকও বটে। আমরা সেই উত্তাল সময়ের কিছু স্মৃতি শুনতে চাই। সে সময়ের কথা আপনি কোন উদ্দেশ্যে মূলত এই জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং আপনি কিভাবে অংশগ্রহণ করেছিলেন, কিভাবে নেতৃত্ব দিয়েছেন? সে সময়ের বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার পেরিয়ে আমরা আসলে সেই রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান পেরিয়ে নতুন বাংলাদেশে আমরা আছি এখন। তো সেই আ নতুন বাংলাদেশের উম আ এখন যাত্রাটা কেমন হচ্ছে সেই প্রসঙ্গটা ভিন্ন। জুলাই গণঅভ্যুত্থানের সেই কথা বলতে গেলে আসলে অনেক স্মৃতিপটে অনেক কিছুই ভেসে আসে। অনেক রক্তাক্ত স্মৃতি, অনেক কান্না, অনেক হাহাকার, অনেক সংগ্রামের স্মৃতি আমার মনে পড়ে। তো জুলাই বিপ্লবে আসলে আমার বাসা ছিল রামপুরাতে। আমি শুরুর দিকে আসলে অতটা বুঝতে পারিনি যে জুলাই যে এত বিপ্লব বড় এত একটা পরিণতির দিকে যাবে। ১১ জুলাই মনে পড়ে যে কবি আল মাহমুদের সঙ্গে তো আমি সম্পৃক্ত ছিলাম। উনার জন্মদিন পালন করছিলাম। তখনও আমার মনে হচ্ছে যে একটা কিছু হচ্ছে। বড় কিছু হচ্ছে। উনার আ যে যেটা একটা আ কিন্তু আমার আবু সাঈদের শাহাদাতের পরে আমার এক রকমের মানে চেতন ফিরল যে আ কিছু করা উচিত। তো এর পরবর্তী সময়ে আ ব্যক্তিগতভাবে রাজপথে নেমেছি। নানান কাজ করার সুযোগ হয়েছে। আমি যেই টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত সেখানে কিছু কাজ করেছি। এর পরবর্তীতে আমার মনে হলো যে আমার যেহেতু আমার আম উম বিষয়টা হলো শিল্প, সাহিত্য, সংস্কৃতি। আমাদের জায়গা থেকে কিছু করা উচিত। মনে হলো যে আমরা সবাই মানে সম্মিলিতভাবে বিবৃতি দেই। তো আমাদের একজন বন্ধু আছে ইমরান মাহফুজ। ও বলল যে, "বিবৃতি দেয়াটা খুবই একটা হালকা একটা কাজ। আমরা বরং আম মানে সম্মিলিতভাবে প্রতিবাদ জানাবো।" তো অন্য বন্ধু যারা ছিল আমাদের কালের কলস লেখক সম্প্রীতি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানের মাধ্যমে আমরা আ উম আ একটা সময় গিয়ে একটু পরে হলেও ২ আগস্ট আমরা বিক্ষুব্ধ কবি লেখক সমাজ এই নাম দিয়ে এক দফা আমরা ঘোষণা করি। সেখানে প্রায় ২ থেকে ২৫০ কবি লেখক, সাহিত্যিক, শিল্পীরা ছিলেন। তো পুরো গণঅভ্যুত্থানে এটাই কবি সাহিত্যিকদের দৃশ্যমান কার্যক্রম। আসলে অনেকে হয়তোবা করতে চেয়েছেন, ওভাবে করতে পারেন নাই। তো আ সেটা আমরা দারুণভাবে সাড়া পেয়েছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন, তারাও বলেছেন যে ২ তারিখের সেই কর্মসূচি এবং একই দিনে ধানমন্ডিতে নিপীড়ন বিরোধী শিল্পীদের কর্মসূচি দেখে তারা পরদিন এক দফা ঘোষণায় সাহস পেয়েছেন। তো এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা প্রেরণার ব্যাপার যে আমরা সেই কাজটি তখন করতে পেরেছিলাম। আ সবাইকে সংগঠিত করা বা লেখা, একই সঙ্গে লড়াই করা বা আ মানে সরাসরি প্রতিবাদ জানানো। তো নানা রকম বাধা বিপত্তি আমাদের এসছে আগে পরে। যেহেতু আবার আ প্রায় প্রত্যেক দিনই রাজপথে আমি ছিলাম বা আমাদের অনেক বন্ধুরাও কেউ ছিলেন। তো অনেক রক্ত, অনেক আ বেদনা, তারপর অনেক আ অশ্রুর মাধ্যমেই তো এই বিজয় এসছে জুলাইয়ের। তো আমি দেখেছি যে আ জুলাই গণঅভ্যুত্থানের সময় অনেকবার আমার মনে হয়েছে যে এই বুঝি মানে আ সব শেষ হয়ে মৃত্যুর গেল। হ্যাঁ, সব শেষ হয়ে গেল এবং মানে হয়তোবা গুলি লেগে মারা যাচ্ছি এরকম মনে হয়েছে। এবং আশপাশেও অনেকের মৃত্যু দেখেছি। যেমন ধরেন পুলিশ গুলি করেছে আমরা তো স্বাভাবিকভাবেই আ আমরা হয়তোবা দৌড়ে ওখান থেকে সরে গিয়েছি। হয়তোবা এমন দেখেছি যে যাচ্ছি পুলিশের ধাওয়াতে সামনে সরে যাচ্ছি। আশপাশ থেকে গুলি খেয়ে মানুষ পড়ে যাচ্ছে। আমাদের ছাত্র জনতা তারা আ মানে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হচ্ছে বা শাহাদাত বরণ করেছে এমনও হয়েছে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমরা তো ৪ আগস্ট উম আ ওখানে চানখারপুল এবং শহীদ মিনারে
৩ থেকে ৪ জনকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। তখন আমরা লাশ নিয়ে ওখানে মিছিল করেছি টিএসসিতে। তো আ সেই মানে লাশের সেই মিছিলকে উদ্দেশ্য করেও গুলি চালিয়েছে। অর্থাৎ একটা লাশকেও আপনার গুলিবিদ্ধ হতে হয়েছে এবং আ সেই রক্তাক্ত মানে আপনি ওই আমি পুরো প্রায় ২-১ দিন ছাড়া প্রত্যেক দিনই রাজপথে আমি ছিলাম। কিন্তু ৪ তারিখে একেবারে মনে হয় যে আমার কাছে লাগছিল টিএসসি ওই এলাকাটা, তারপরে আ শাহবাগ, বাংলা মোটরের দিকে একেবারে কুরবানির জবাই করলে যেভাবে রক্তাক্ত রক্ত পড়ে থাকে, সেরকম একটা দৃশ্য ওখানে আগে পরেও আরো হয়েছে। কিন্তু ঐদিন দেখেছি যে গুলি খেয়ে মানুষ হাসপাতালের দিকে যাচ্ছে। তারপরে ওখান থেকে সরে যাচ্ছে। তো এমন অনেক স্মৃতি, অনেক বিষয় আমাদের আ দৃষ্টিগোচর হয়েছে এবং সেখান থেকে যে বেঁচে ফিরে আপনাদের সঙ্গে কথা বলছি, সেটাও তো নিশ্চয়ই একটা আল্লাহ তাআলার একটা রহমত। রহমত এবং একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ আর অনেক সময় মনে হয় তো আমরা তো জুলাইতেই মরে গিয়েছি। জুলাইতে মরে গিয়েছি। আর আবু সাঈদ, মুগ্ধ, রিয়াগোপ বা আনাস যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের প্রায় ২,০০০ ভাই-বোনেরা তারাই বেঁচে আছেন। আমাদের শহীদ আ ২৪ বিপ্লবের আ অভ্যুত্থানের আমি বলব বীরশ্রেষ্ঠ আবু সাঈদের কথা কে না জানে? এখন আবু সাঈদের কথা তো আমরা সবসময় স্মরণ করি। সারা বিশ্ব স্মরণ করছে। সেভাবে বাহু প্রসারিত করে দাঁড়িয়েছিল আবু সাঈদ। তো এখন তো আমরা সাঈদীরই সহোদর। সেই হিসেবে আমাদের কাছে মনে হয় যে আমাদের জুলাই বিপ্লব তো আসলে আমরা বিপ্লবটাকে সফল করা সেই অর্থে সম্ভব হয়নি। অভ্যুত্থান হয়েছে। তো মাঝে, মাঝে মনে হয় যে এটা আসলে কেন সম্ভব হলো না? আমরা যদি ২৪ এ বা জুলাইতে শাহাদাত বরণ করতাম, তখন হয়তোবা এই বাংলাদেশ দেখতে হতো না যে শহীদের রক্তের সঙ্গে যেভাবে প্রতারণা করা হচ্ছে। আসলে সত্যি যেটা বলাই যায়, আমাদের এই গণ অভ্যুত্থানের পেছনে সব শ্রেণী-পেশার মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিক, শ্রমিক জনতা সবাই আসলে সবার অবদানেই আমরা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ পেয়েছি। আসলে সে সময়ে এই যে তরুণরা যে স্পিরিট নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, অসংখ্য তাজা প্রাণ রক্তে রঞ্জিত হয়েছিল। যেই চেতনা নিয়ে আপনারা সংগ্রাম করেছিলেন, সেই স্পিরিটটা আসলে এখন কতটুকুন আছে? আ আসলে সত্যিকার অর্থে বলতে গেলে জুলাই যে অভিপ্রায়, যে আকাঙ্খায়, যে মূল্যবোধ নিয়ে সবাই দাঁড়িয়েছিল, সেই উদ্দেশ্য তো আসলে ফলপ্রসূ করা মানে কোনো অংশেই সম্ভব হয়নি। এবং আমি বলব যে তাই বলে যে বিপ্লব বা অভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হয়েছে এমনটাও আমি মনে করি না। কারণ জুলাইয়ের অভিপ্রায় নিয়ে একজন যদি বেঁচে থাকে, একজন আ সেই আকাঙ্খাকে বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকে, স তার মধ্যেও জুলাই বেঁচে থাকবে। কিন্তু যেভাবে সবগুলো গোষ্ঠী, রাজনৈতিক দল, সবগুলো জুলাইয়ের স্টেক, তারপরে অন্যান্য যারা আ সংশ্লিষ্ট বা রাষ্ট্রযন্ত্র, তারা যেভাবে জুলাইকে ব্যর্থ করার জন্য কাজ করছে এখনো অব্যাহতভাবে, যেভাবে উম আ শহীদ পরিবার অবমূল্যায়িত হচ্ছে, আহতদের চিকিৎসা হচ্ছে না। এমনকি এই সরকার একটি পূর্ণাঙ্গ তালিকাও দিতে পারেনি যে কজন মানুষ শহীদ হয়েছে। আমাদের অনেক পথশিশু মারা গিয়েছে। সেই হিসাব সরকারের কাছে নাই। অনেক বেওয়ারিশ এখনো রায়ের বাজারে শুয়ে আছে মাটির নিচে। সেই একজন শহীদ কেন বেওয়ারিশ থাকবে? অর্থাৎ এই আন্তরিকতাটা রাষ্ট্রযন্ত্রের আমরা দেখছি না যে তারা তাদের রাজনৈতিক দলগুলো আছে, শুধু ক্ষমতা দরকার তাদের। ক্ষমতায় কিভাবে যাবে? বড় রাজনৈতিক দলগুলো তো বিপ্লবকে ব্যর্থ করতে এমন কোনো চেষ্টা নাই, তারা করছে না এবং স্বৈরাচার পুনর্বাসনে ফ্যাসিবাদীদের নানান প্রলোভন, অর্থ বা নানান সুযোগ-সুবিধা দিয়ে তাদেরকে দায়মুক্তি দিচ্ছেন। তাদেরকে জামিনে বের করে নিয়ে যাচ্ছেন। কিংবা অন আ দলগুলোকে আমরা দেখি যে সেই আওয়ামী ভোট ব্যাংকের দিকে তারা তাকিয়ে আছে। তারা আ শহীদের যে রক্ত ঝরেছে, যেভাবে
আমাদের আ বীর ছাত্র জনতা জীবন দিয়েছে যে আকাঙ্ক্ষাকে ধারণ করে লড়াই করেছে রাজপথে, সেই অভিপ্রায়ের থেকে সম্পূর্ণ ভিন্ন দিকে হাঁটছেন তারা। ২-১ টা ব্যতিক্রম বাদে এই দৃশ্য এই বিষয়টা আমাদের অত্যন্ত মানে বেদনাহত ব্যথকর। করে এবং অত্যন্ত হৃদয়ে রক্তক্ষরণ হয় আমাদের। আসলে কেন এমনটা হলো? এবং মাঝে মধ্যে আমার মনে হয়, আমি জানি না আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা। আসলে ম রাষ্ট্র আসলে গত ফ্যাসিবাদী আমলের আ আওয়ামী রাষ্ট্রযন্ত্রেরই একটা প্রক্সি সরকার রাষ্ট্র চালাচ্ছে। আমার কাছে না অনেক সময় মনে হয়। না, এটা অনেকেই বলেন। এবং হলো তাদেরই একটা এলাই একটা তারা কেউ দেশ চালাচ্ছে বা আ তাদের বি টিম, সি টিম তারা করছে। বিভিন্নভাবে আমাদের রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদীরা যেভাবে রাষ্ট্রের অর্গানগুলোকে অকার্যকর আ করার চেষ্টা করেছে, তারপরে এখনো করছে সরকারের ভেতরে বাইরে থেকে আমলারা, কোনো আমলার বিচার হয়নি যারা ফ্যাসিবাদ কায়েমের দীর্ঘ ভূমিকা রেখেছে। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর যারা খুনগুলো করেছে তাদের হয়নি। অর্থাৎ কোনো সংস্কার বা জুলাইয়ের অভিপ্রায় এবং একজন খুনিরও বিচার এখন পর্যন্ত হয়নি। সেটা আমরা আশা করছি হবে। কিন্তু যেভাবে জামিন দেয়া হচ্ছে, তো আসিফ নজরুল স্যার যারা মানে ছাত্র জনতা যাদেরকে আশা করে বসিয়েছিল, তারা এত দুর্দান্তভাবে ফেল করছেন এবং এতটা আ প্রতারণা করছেন, আমার কাছে অবাক লাগে। এই কথাগুলো আপনাকে যখন আমি বলি, আমার উপরে মানে নানা রকম আ আমাদের হয়তো উপরে ফটো চাপ আসতে আসে পারে। বা আসে, আকার ইঙ্গিতে বা নানা রকম হুমকি-ধামকিও আসে। কিন্তু আসলে এটা বলে যেতে হবে। আমার মনে হয় যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা জুলাইয়ের কথা বলব। আমরা ৭১ এর আ অভিপ্রায়ের কথা বলব। তাই বলে ৭১ নিয়ে যে ধরনের ফাঁসিবাদ কায়েম করা হয়েছে সেটার কথা বলছি না। আমরা বলছি যে ৭১ এর রিফ্লেকশন একটা ধারাবাহিকতাই ২৪ এসছে। এর কারণে আমরা ২৪ এর মূল্যবোধের কথা বলব, আকাঙ্ক্ষার কথা বলব এবং আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতা না, তারাও শহীদের সেই যে জন্য তিনি জীবন দিয়েছেন শহীদেরা, যে উদ্দেশ্যে তারা রাজপথে নেমেছে আমাদের জুলাইয়ের যোদ্ধারা, সেই আকাঙ্ক্ষার কাছে ফিরে আসুক। আর না হয় মানুষ কিন্তু ঘৃণ্য ভোরে প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যান করে। ইতোমধ্যে আপনি দেখবেন যে বড় অ দলগুলো একটা বা দল মানে তারা কিন্তু বিভিন্ন ইলেকশনে আমরা দেখেছি ছাত্রদের ইলেকশনে তারা ভরডুবি ভর্তুকি হয়েছে। হচ্ছে। এসবের একটি রেজাল্ট। আপনি দেখবেন যে আ যে কয়টি ফাঁসিবাদী প্রতিষ্ঠান আওয়ামী ব্যবসায়ী যারা তাদেরকে সেভ করছে এ ধরনের রাজনৈতিক গোষ্ঠীগুলো। আমি নাম ধরে বলতে পারবো কারা করছে এবং দলগুলো সেখানে কাদেরকে বসিয়েছে। তো আপনি যখন যারা ১৫ থেকে ১৬ বছরের ফ্যাসিবাদ কায়েমের পেছনে যারা আ হৃষ্টপুষ্ট করার পেছনে যারা অর্থ যোগান দিয়েছে, সাপোর্ট দিয়েছে ফ্যাসিবাদকে আপনার মোটাতাজা করার জন্য যারা আপনার যেটাকে বলবো জ্বালানি সরবরাহ করেছে, তাদের বিচার না করে আপনি তাদেরকে সুযোগ সুবিধা নিয়ে তাদের প্রতিষ্ঠানে চাকরি করছেন, তাদেরকে পুনর্বাসিত করছেন। তো ভবিষ্যৎ তো দেখা যায় যে জুলাই যোদ্ধাদের জন্য আমি তো দেখছি আ আমাদের খুব কঠিন একটা কঠিন সময়। সময় আসছে এবং আক্তারদেরকে যেভাবে নিউ ইয়র্কে অপমান করা হলো, মানে ফাঁসির রশি তো অলরেডি আমি দেখতে পাচ্ছি এবং আ আ ছিনতাইকারী ছদ্মবেশে আমি একদম ছোট্ট মানুষ, জুলাইয়েরও ছোট্ট কর্মী। আমাকেও তো ছিনতাইকারী রূপে এসে আমার মাথায় রিভলভার ধরা হয়েছে। তো আ এখন রাজনৈতিক দলগুলো কেন এই আ জুলাইয়ের অভিপ্রায় থেকে আকাঙ্ক্ষা থেকে সরে গেল বা সেই মূল্যবোধকে কেন তারা পায়ের তলায় দোলছে, সেটা আমাদের জন্য চরম হতাশাজনক, বেদনাদায়ক এবং এর থেকে দুঃখজনক আর কোনো ব্যাপার হতে পারে না। এক্ষেত্রে আমার মনে হয়েছে যারা ছাত্র জনতা যারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করার। সেই বিপ্লবী সরকার গঠন না করতে পারার কারণে আজকে আমাদের মানে শহীদদের মায়ের কান্না শুনতে হচ্ছে আমাদের। শহীদ আনাসের মায়ের সঙ্গে আমার পরিচয় আছে। আপনি কোন শহীদের মায়ের সঙ্গে যখন কথা বলবেন, আপনি মানে আমি জানি না যে আমাদের রাজনৈতিক দল বা মত বা আমাদের উপদেষ্টা যারা হৃদয়ের বসেছেন, হাহাকার আসলে। মানে সেই হাহাকারটা একজন নারী ছেঁড়া ধন যখন গুলিবিদ্ধ হয়ে চলে যাবে, মাটির নিচে শুয়ে থাকবে, সেই অনুভূতির সঙ্গে আসলে কোনো কিছুর তুলনা হয় না। আর যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, আ হেলিকপ্টার থেকে গুলি করেছে,
লিথেল ওয়েপেন ব্যবহার করেছে বা সেই রেকর্ডগুলোও কিন্তু আছে যে কে নির্দেশ দিয়েছে। তাদেরও কোনো অনুশোচনা আমরা দেখছি না এবং তাদের কোনো আমরা সরি ফিল করছে না তারা এবং এখনো তারা সেই খুনি সেই সাপগুলো এখনো ফনা তুলে আছে। এ এবং আমরা এর মধ্য দিয়ে আবার তাদেরকে নির্বাচনে আনার কথা বলছি। তাদেরকে পুনর্বাসনের কথা বলছি। তাদেরকে নতুন করে রাজনীতিতে সুযোগ দানের কথা বলছি। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ অ্যা একটি ভুল দিকে যাচ্ছে। কিন্তু তারপরও যেভাবে ইউনূস সরকারের অনেক ব্যর্থতার মধ্যে একটা জিনিস সফল আমি মনে করি। মানে প্রায় গোনা হয়েছে যে এ পর্যন্ত ৭১৭ টা ছোট বড় করেছে ভারত বা আধিপত্যবাদী এই শক্তিগুলো। এই কুগুলো মোকাবেলা করে ইউনূস সরকার যে এতদিন এভাবে টিকে আছে, এটা অনেক এটা একটা বড় একটি ব্যাপার। তো এই এদের আ আ মানে এজন্য ইউনূস সরকার ধন্যবাদ পেতেই পারেন। কিন্তু যদিও তার ব্যর্থতা পাহাড়সম, আমি বলব যে প্যারালাইজড একটি সরকার। যারা মানে মানে জুলাইয়ের মূল্যবোধকে বা জুলাইয়ের লক্ষ্য উদ্দেশ্যের দিকে যেতে পারে নাই। সুতরাং আমাদের আ উম লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত একটাই আধিপত্যবাদের বিরুদ্ধে। অর্থাৎ আমরা দিল্লি না বা আমরা আমেরিকা বা ওয়াশিংটন না বা বেইজিং না, বাংলাদেশকে ধারণ এবং লালন করব। এবং বিশেষ করে আমরা যদি আ ভারতকে ভারতের এই বিষদাঁত ভাঙতে না পারি, আমাদের জুলাইকে আমরা মানে সফল করতে পারবো না। আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ হোক এটা আমি বলছি না। কিন্তু তারা যে আমাদের প্রকাশ্য শত্রু, সে ব্যাপারে আমাদের তরুণদেরকে সচেতন হতে হবে। তরুণদের দেশত্ববোধ, তরুণদের যে দেশকে ভালোবাসার যে অভিপ্রায়, যে দেশের জন্য যে দায় এবং দরদ, সেটাকে উচ্চকিত করে রাখতে হবে বলে আমি মনে করি এবং সতর্ক থাকতে হবে নতুন সবসময়। বাংলাদেশে আসলে এটা ছাড়া আসলে আমারও বিকল্প মনে হয় না। আমিও মনে করি যে আসলে এই যে তরুণ আ ছাত্র জনতা যারা আত্মত্যাগ করেছে ২৪ এর গণ-অভ্যুত্থান বা বিপ্লব বলি। নতুন বাংলাদেশে আসলে এই আধিপত্যবাদ বিরোধী চেতনা আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই জিয়ে থাকা উচিত। নিশ্চয়ই। আমরা এই মুহূর্তে আলোচনা করতে চাই মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। আসলে সত্যি বলতে এই মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যখনই কথা বলি, বিশেষ করে আপনি জানেন যে গাজা উপত্যকা কিংবা ফিলিস্তিনের সাধারণ মানুষের কথা যখন বলি তখন আমি নিজেও খুব আবেগতাড়িত হয়ে যাই। আমার হৃদয়টা ভীষণ ভারাক্রান্ত হয়। আমি ভালোভাবে কথা বলতে পারি না। তারপরও আসলে আপনার কাছে জানতে চাই, এই যে গেল ২ বছর ধরে ইসরায়েলের যে নির্মমতা, যে বর্বরতা গাজা উপত্যকায় চলছে, সেটি আসলে এই সভ্যতার সবচেয়ে নৃশংস, সবচেয়ে কষ্টকর একটা অধ্যায়। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি তো আসলে ধরেন জুলাই গণঅভ্যুত্থানের একজন প্রত্যক্ষদর্শী। তো উম জুলাই নিয়ে কথা বলতে গেলেও আসলে আ আ এখন এমন হয়েছে যে জুলাইয়ের কথা বললেও আর ওভাবে আবেগ কাজ করে না। কিন্তু গাজার দৃশ্যগুলো তো আমরা সেই দৃশ্য দেখিনি বা সেখানে যাওয়ার সুযোগ হয়নি। যদিও আলোকচিত্র শহীদুল আলম সেখানে যাওয়ার রওনা করেছেন বা আমাদের সুযোগ থাকলে হয়তো আমরাও যেতাম। তো জুলাইয়ের কথা বললেও আবেগটা আসলে অতটা করে না। কিন্তু গাজার উম নিরীহ ভাই-বোনরা যারা নিরস্ত্র এবং সম্পূর্ণ নিরপরাধ যারা, তাদেরকে ইতিহাসের ঘৃণ্যতম, নিকৃষ্টতম জেনোসাইডের মুখোমুখি তারা হচ্ছেন দশকের পর দশক ধরে। শুধু এখন না, এবং যেটার ভয়ঙ্কর ইহুদিবাদী, জায়নবাদী উম আগ্রাসনের আগ্রাসনের কারণে এবং তাদের কারণে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। এই ইতিহাসের আমি বলব সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে ঘৃণ্যতম পাশবিকতা দেখানো হয়েছে। এর থেকে আপনার জঘন্যতম গণহত্যা, অমানবিক নিষ্ঠুরতা, পৈশাচিকতা আর হতে পারে না। যেই গণহত্যাটা দশকের পর দশক ধরে ইসরায়েল আ নিরীহ ফিলিস্তিনবাসীর উপরে, গাজাবাসীর উপরে চালিয়েছে এবং আন্তর্জাতিক আইন বা ল, আপনার কূটনৈতিক কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করে যেই বর্বরতা চালানো হচ্ছে,
এর ধিক্কার বা নিন্দা জানানোর ভাষা আসলে কোনো কবি সাহিত্যিক বা কোনো মানুষের থাকতে পারে না। এবং যেটা তারা অব্যাহতভাবে করেই যাচ্ছে। এবং আপনি দেখবেন যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে জাতিসংঘ। আমি বলব এটা ঠুটো জগন্নাথ প্রতিষ্ঠান। একটা অকার্যকর, অথর্ব এবং যারা এখানে বসে আছে অপদার্থ। আমি একেবারে দায়িত্ব নিয়েই বলছি। এজন্য যদি আমাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডিত দিতে হয়, আমি দিতে রাজি আছি। ব বছরের পর বছর শুনে আসছি। শুধু এই যে আ আ ২০২৩ সালের অক্টোবরেই তো এটা শুরু ওখানে নতুন করে মানে আগ্রাসনটা শুরু হয়েছে। শুধু তখন থেকেই না। আমি আমার ছোটবেলায় থেকেই শুনে আসছি যে এই ইসরায়েলের বিচার হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আমাদের একটা। সেখানে আ বেনিয়ামিন নেতানিয়াহু যে পাপিষ্ঠ এই আ রাষ্ট্রনায়কের বিচার হচ্ছে বা গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে। শুনেই যাচ্ছি, শুনেই যাচ্ছি। আশ্চর্য! যেভাবে আমার ভাই-বোনদের নিরীহ আ আ শিশুদেরকে হত্যা করা হচ্ছে ভাই, আমার মনে হয় না যে আমার আবিদ আজম বা আপনি শাহাদাত ভাই, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার আর নৈতিক অধিকার আছে। গাজায় যেভাবে ত্রাণ নিতে গিয়ে যে যেভাবে আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, আমাদের ভাই-বোনেরা খুন হচ্ছে। আপনি দেখবেন যে টেলিভিশনে দেখবেন যে রুটির উপরে রক্ত। এই দৃশ্যগুলো আসলে দেখতে এই পাই দৃশ্যগুলো কি কোনো মানে এটা কি সাধারণ কোনো মানুষ। সাধারণ দৃশ্য? তো সুতরাং আমাদের মানে আমরা আমি মনে করি যে এই নিধন যজ্ঞের পরে গাজায় যেটা হচ্ছে, আমাদের বেঁচে থাকার আর পৃথিবীতে কোনো নৈতিক অধিকার নেই। আমাদের নিজেদেরই মানে লজ্জায় মরে যাওয়া উচিত। নিজেদেরই আমাদের বিবেকবোধ নতুন করে জাগিয়ে তোলা উচিত। আমার কাছে এই যে আপনি যেটা বললেন যে আসলে নিজেদের কাছে এতটা আ অ দুঃখজনক আসলে অনুভূত হয়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আরব বিশ্ব এই ফিলিস্তিনের মানুষ এভাবে করে প্রতিদিন নিঃশেষ হয়ে যাচ্ছে। এই ভূখণ্ডকে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অথচ আরব বিশ্বের দেশগুলো সেভাবে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেয়নি। আ কোনো প্রতিরোধ গড়ে তোলে নাই। এই যে সংকটটা আপনি কিভাবে দেখেন? এটা একটা আ তারাও তো মুসলমান। আ শুধু মুসলমানই না, তারাও তো মানুষ। একজন ধরেন আমি বলব যে ধর্ম পরিচয়ের থেকেও মানুষ পরিচয়টা বড় এবং ধর্ম পরিচয়টা তো অবশ্যই বড় এবং আমি বলব না যে তারা মুসলমান। আমি তো এটা বলতে পারছি না এবং তারা যে উল্টো গাজাবাসী এবং ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে আরব বিশ্বর আ অধিকাংশ দেশগুলো যেভাবে ইসরায়েল, জায়নবাদীদের আমেরিকার ইসরায়েল, আমেরিকার তাবেদার এবং গোলাম হয়ে উঠেছে। এদের ধিক্কার এবং নিন্দা জানানো ছাড়া আর কোনো উপায় নেই। এবং তারা যেভাবে আ ইসরায়েল তো আসলে আমি কোনো রাষ্ট্র বলব না। এটা একটা বাস্টার্ড কান্ট্রি আ বলতেও আমার মানে বলতে রাজি না। আমি বলব যে ইসরায়েল হলো একটি আমেরিকার একটা সামরিক ঘাঁটি। এর কলকাঠি নাড়া হয় আমেরিকা থেকে এবং সারা আরব বিশ্বগুলো একমাত্র ইরান ছাড়া। ইরানকে আমি সেলুট জানাতে চাই যে তারা আ আয়াতুল্লাহ খামেনি আ একটা আমি বলব যে আ অবিসংবাদিত নেতা এখন আমাদের। আ তো তার ইরান ছাড়া সব দেশগুলো সৌদি আরব বা অন্যান্য দেশগুলো কাতার, বাহরাইন স মা অন্যান্য সবগুলো দেশ যেভাবে তাদের তাবেদারি করছে, অত্যন্ত নেক্কারজনক ব্যাপার এবং যেভাবে যখন ঘৃণিত, জঘন্য এবং তাদের সহায়তা করছে এবং আপনি আ ইরান আ ১২ দিনের শেষ সময় যুদ্ধের সময় আপনি দেখবেন যে সেখানে আ মুসলিম নামধারী অনেকগুলো দেশ উল্টো ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করেছে। এক্সাক্টলি। তো এবং সেখানে যেই ইরানের পরমাণু বিজ্ঞানীদের মারা হয়েছে, এর আগে আমাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ইরানের অত্যন্ত মানে দুঃখজনকভাবে মারা হয়েছে এবং খুব পরিকল্পিতভাবে মারা হয়েছে। বলা হয়েছিল দুর্ঘটনা। দুর্ঘটনা বলা হয়েছিল এবং এর আগে আপনার মনে থাকার কথা যে আ কাশেম সোলাইমানিকে কিভাবে মারা হয়েছে এবং মারার পরে আ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট সেটাকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে উল্লাস প্রকাশ করছেন। অর্থাৎ মানে কোনো যুদ্ধ না, কোনো কিছু হচ্ছে না। আপনি কিভাবে মেরে ফেলছেন একটা দেশের প্রেসিডেন্টকে, স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে আপনি কিভাবে মারছেন?
হোক আপনার প্রতিদ্বন্দ্বী, কোন আইনে আন্তর্জাতিক কোন আপনি কূটনৈতিক আইন মানছেন এখানে? আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম নীতি আছে। অর্থাৎ এই আ আ অন্যায়গুলো করা হচ্ছে এবং আমি বলব যে সিংহ সিংহের মতো যেভাবে ইরান দাঁড়িয়েছে প্রতিরোধে এবং আ অত্যন্ত আ ১২ দিনের যুদ্ধে যেভাবে আ ইয়েকে আ মানে দুর্বল করেছে, তেল আবিবকে যেভাবে দুর্বল করেছে, ইসরায়েলকে যেভাবে দুর্বল করেছে এবং তারা যেভাবে যুদ্ধের মানে বিরতি চেয়েছে, যুদ্ধবিরতি। এটাও ইরানের জন্য আমি মনে করি যে নৈতিকভাবে একটা বিজয় ইরানের এবং তারা সেটা করতে পেরেছে। আমি এক্ষেত্রে ইরানকে সেলুট জানাই এবং তাদের যে তারা একজন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনিকে পেয়েছে, এটা তাদের আমি বলব যে হাজার বছরের শ্রেষ্ঠ পাওনা ইরানের জাতির। কারণ এই দেশে তো কবি সাহিত্যিক যেমন আ জন্ম নিয়েছে আমাদের নবী রাসূল, অনেক সাহাবাদের জন্মও কিন্তু এই পুণ্যভূমিতে হয়েছে। ফলে এই মাটির একটা একটা কিন্তু শুদ্ধতম একটা ব্যাপার আছে। একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে। সুতরাং আমার মনে হয় যে ইরান যেভাবে বীরের মতো একেবারে বুক পেতে দাঁড়িয়েছে আ আম গণমানুষের মানে বিশ্ব মানবতার পক্ষে, শুধু মুসলিম বিশ্বই বলব না, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ কাণ্ডারি আমি মনে করি ইরান। তারা যেভাবে আমেরিকান আধিপত্যবাদ বিরুদ্ধে বা ইসরায়েলি সেই জায়নবাদের বিরুদ্ধে বীরের মতো দাঁড়িয়েছে এবং যেভাবে তাদের প্রতিরোধ করছে এবং আ নিজেদের শৌর্যে, বীর্যে, জ্ঞানে যেভাবে তারা আপডেট করছে, আমি আ আ আগামীর বিশ্ব নিয়ে আমি দারুণভাবে আশাবাদী। এবং আমি মনে করি যে যারা আরব বিশ্বের দেশগুলো আছে তারা ব্যবসা-বাণিজ্য, কোরআন শরীফে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে তোমরা ইহুদি নাসারাদের বন্ধু বানিও না। কিন্তু এই দেশগুলো তাদেরকে আমি মনে করি যে তারা এই কাজটি করে তারা মানে নিজেদের লাভের জন্য, ব্যবসায়িক কিছু স্বার্থের জন্য তারা তাবেদারি করছে। আমেরিকার তাবেদারি করছে আপনার তেল আবিবের। যেটা তারাই পায়ে কুড়াল মারছে। এর পরিণতিও তাদের ভোগ করতে হবে। কিছুদিন আগে দেখেছি কাতারে হামলা করেছে এবং যে কারণে আবার কাতারের কাছে ক্ষমা চাইতে হচ্ছে। এই ক্ষমাটাও একটা আমার কাছে নাটক মনে হচ্ছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় করা হয়েছে। তো তারপরও কিন্তু আজকে ক্ষমা চাচ্ছে, কালকে তো আবার হামলাটা হবে সেখানে। তো আ এই যে মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী দেশগুলো তাদের উচিত ইরানের পাশে দাঁড়ানো। একজোট হয়ে সামরিক জোট করে এই মানবতার যারা দুশমন আছে, যারা নিরীহ মানুষদের হত্যা করে, শিশুদের হত্যা করে, বিনা উস্কানিতে, বিনা যুদ্ধে, যাদের হাসপাতাল ধ্বংস করে, যাদের আ আ যেখানে আশ্রয়কেন্দ্র ধ্বংস করে, যাদের ত্রাণ নিতে গেলে যাদেরকে হত্যা করা হয়, তাদের পাশে যেন গণমানুষ দাঁড়ায়। কারণ কবি বলেছেন, আ পৃথিবীর সব শান্তির শ্বেত পায়রাগুলো ইহুদি মেয়েরা রেঁধে পাঠিয়েছে মার্কিন জাহাজে। এখন পরিস্থিতিটা সেখানে দাঁড়িয়েছে। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের শক্তিটাকে জানান দেয়া উচিত এবং আ আ আমি মনে করি যে ইরান যেভাবে সুপ্রিম পাওয়ার হিসেবে আছে, আ ইয়াসির আরাফাতও রুহুল্লাহ খামেনির বন্ধু ছিলেন। তো সুতরাং আমাদের সামনে কিন্তু দৃষ্টান্ত আছে। রুহুল্লাহ খামেনি, আ আ ইমাম খামেনি আমরা যাকে বলি, তার এক হাত কিন্তু একটা হাত নেই তার। তো সেই যে মহাবীর, এক হাত দিয়ে তিনি যেভাবে প্রতিরোধ করছেন এবং পুরো জাতির জন্য যেভাবে মানে ধ্বংসের থেকে যেভাবে দাঁড়িয়েছেন ফিনিক্স পাখির মতো, এটা দুর্দান্ত অনুপ্রেরণার ব্যাপার এবং আপনি নিশ্চয়ই আমার থেকে আরো ভালো জানেন। ইরানের দৃশ্যমান ইরানের চেয়েও কিন্তু মাটির নিচে আরো কয়েকটা ইরান আছে। তো এই যে এবং কি আছে আমরা সবকিছু আসলে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম বা পশ্চিমা মিডিয়ার মাধ্যমে আমরা এই খবরগুলো পাই। অনেক কিছু আমরা জানতেও পারি না। সুতরাং ইরানের জন্য যদিও এটা চ্যালেঞ্জিং, আমেরিকা বা এই পরাশক্তিগুলোকে মোকাবেলা করা, তারপরও আমি মনে করি যে তাদের যে স্পিরিট, তাদের যে যুদ্ধের এবং তাদের বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদি যে আকাঙ্ক্ষা, সেটার আমি মনে করি এর সাথে কোনো কিছুর তুলনা হতে পারে না। আমাদের বাংলাদেশের যারা ইরানের বিরুদ্ধে আলেম ওলামা নামধারী কিছু লোক আ সুন্নি, শিয়া নানান ফতোয়া দেয়, তাদেরকে আমরা বলব যে আপনারা এই শ্রদ্ধেয় আলেমরা আপনারা যে দাওয়াত খান, আপনাদের এই ঈমান আর তারা যে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে
তারা যে আপনার মানে মরণাস্ত্রের সামনে দাঁড়িয়ে এই জায়ানবাদীদের বা বিরুদ্ধে পরমাণু অস্ত্রের সঙ্গে দাঁড়িয়ে যে শাহাদাত বরণ করছে, যুদ্ধ করছে, সেইটার ঈমান আর আপনার এই ঈমান সাথে মানে কখনোই এটা ওজন করা যাবে না। আপনি ওই জায়গায় নিজেকে কল্পনা করেন। জিহাদের তো জিহাদ তো বললেই হবে না। আপনি জিহাদের সংজ্ঞাটা আপনাকে জানতে হবে। কোনটা জিহাদ? সুতরাং এই যে বিভাজন, অমুকে সুন্নি, অমুকে শিয়া, এই বিভাজন বাদ দিয়ে আসুন আমরা মানুষ, আমাদের একই ধর্ম, আমরা মুসলিম। এই মানবতার জায়গায় দাঁড়ানো উচিত এবং না, আমরা সেটাই দেখেছি আসলে। আপনি যেটা আমরা যেটা বলছিলাম যে আসলে এই গাজা উপত্যকার যে সংকট, সেই শুরু থেকে আমরা দেখেছি যে এই পৃথিবীর মধ্যে অন্যতম একটা অনুসরণীয় একটা দেশ ইরান। তারা শুরু থেকে এই ফিলিস্তিনবাসীর পক্ষে কিন্তু দাঁড়িয়েছে এবং আ বারবার প্রতিরোধ গড়ে তুলেছে নিশ্চয়ই। ইসরায়েলের বিরুদ্ধে। জি। আমরা কিন্তু ইরানের সেই সাহস, সেই শৌর্য-বীর্য আমরা দেখেছি। আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আসলে আপনি বলছিলেন যে ১২ দিনের যে এই যুদ্ধ হয়েছে জি, জি। আ অ ইরান এবং ইসরায়েলের। জি, জি। এটি তো সাধারণত এই ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ানোর কারণেই মূলত নিশ্চয়ই, নিশ্চয়ই। সে যুদ্ধটা কারণেই, সে সংকটটা। কারণেই, সে কারণেই হয়েছে এবং আ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কারণে হয়েছে, হামাসের পাশে দাঁড়ানোর কারণে হয়েছে এবং আ আমেরিকার উদ্দেশ্য তো হলো আসলে আমি যেটা মনে করি তাদের আধিপত্যবাদ বা তাদের কর্তৃত্ববাদ কায়েমের জন্য। তারা তাদের কোনো মানে সমপর্যায়ের শক্তি মাথা চুলে দাঁড়াক বা স্বাধীন কোনো শক্তি, স্বাধীন কোনো দেশ তাদের উপরে উঠে যাক সেটা তারা চায় না। কোনোভাবেই তারা চায় না এবং ইরান আ মানে কখনোই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেনি। আমার যতটুকু আমি দেখেছি। তারা আক্রান্ত হওয়ার পরে তারা আ আ প্রতিরোধ করেছে। আপনি বলতে পারেন তাহলে ২০১৩ সালের অক্টোবরে আগে আঘাত করেছে। কেন? আগে আঘাত করেনি। এই যে আচরণ অক্টোবরের করেছে ইরান আ ইসরায়েলের প্রতি, এই আচরণ তো বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে ইসরায়েল করছে। সুতরাং এখন হলো আ মানে সবার উচিত ইরান ইরানের পাশে দাঁড়ানো, তাদের সামরিক শক্তির সঙ্গে মানে জোট করে একটি সামরিক জোট করা এবং আমি তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বের প্রতিও আস্থা রাখি। তাদেরও দাঁড়ানো উচিত অন্যান্য দেশগুলো সৌদি বা যারা উম আ আমেরিকার কথায় ওঠে আর বসে, তাদের গোলামি করে। তাদেরও এখন আ অন্তত হুঁশ আসা উচিত। কারণ আম আজকে ইরানকে হামলা করা হয়েছে। তারপরে কাতারকে যেভাবেই করা হলো, কালকে তো সৌদিকেও করা হবে। সুতরাং এই বোধোদয় যেন তাদের সালমানদের ঘটে। যারা তো আমি তো মনে করি যে সালমানরা হলো ইহুদিবাদের একটা পুতুল মাত্র। জাস্ট ওখানে বসে আছে। তো সুতরাং সেই আ মানে তাদের বোধোদয় হবে কিনা আমি জানি না এবং আমার আ আ ব্যক্তিগত আকাঙ্ক্ষা হলো ইরানের প্রতি যে পরমাণু কর্মসূচির যে যাত্রা সেটা সত্য বা মিথ্যা হোক সেটা ইরানের ব্যাপার। কিন্তু আমার আকাঙ্ক্ষা হলো যে সেই পরমাণু আ অস্ত্রের সেই শক্তিতে যেন বলীয়ান হয় ইরান। আমরা সেই বিষয়টা নিয়ে আসলে একটু আ ও কথা বলতে চাই। আমরা দেখলাম যখন ১২ দিনের যুদ্ধ হচ্ছিল চলতি বছরের জুন মাসে, তখন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য সাধারণ মানুষও এটা মনে করেছে যে ইরানে যদি পরমাণু অস্ত্র থাকতো তাহলে আমেরিকা কিংবা ইসরায়েল খুব সহজেই সাহস করত না তাদেরকে হামলা হামলা করার চালানোর। মতো। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনার কি মনে হয়? আমারও তাই মনে হয় যে এটা যদি ইরান আমরা আল জাজিরা বা আ মানে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের মাধ্যমেই তো এই খবরগুলো পাই। আমাদের তো অন্য সোর্স নেই। তো এক্ষেত্রে আমরা যে মাঝেমধ্যে খবরে দেখি যে পরমাণু অস্ত্রের একেবারে কাছাকাছি চলে গিয়েছে ইরান। তো আমার কাছে মনে হয় যে এটা যদি ইরান এই সফলতাটা অর্জন করতে পারে, এটা ইরানের পক্ষে সম্ভব। তাদের যে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, তারা শাহাদাত বরণ করেছেন অনেকেই। কিন্তু ইরান এমন একটি দেশ যেখানে আপনি একটা ৫ বছরের শিশুও খোমেনি হতে চায়, ইমাম খামেনি হতে চায়। তো সেখানে আপনি কজনকে মারবেন? আ আ আমাদের জুলাইতে তো আমরা দেখেছি যে বলে যে একজন মা মারেই ১০ জন দাঁড়িয়ে যায়। ঠিক আছে?
বাকিরা বাকি একটা গুলি করি মারি মারি একটা, বাকিরা যায় না। তো ইরান হলো এমন জাতি যে আপনি কজন খামেনিকে মারবেন, কজন কাশেম সুলাইমানিকে মারবেন, কজন ইব্রাহিম রাইসিকে মারবেন। তো সুতরাং ইরান এটা পারবে এবং ইরানের যে শৌর্যে বীর্যে বীরত্বে যেভাবে উম, মানে পুরো বিশ্বের সুপ্রিম পাওয়ারে আহ, আহ, মানে অন্যতম সুপ্রিম পাওয়ারে ইরান আছে। আমি আশাবাদী তারা এই লক্ষ্যে পৌঁছতে পারবে এবং সেটা আমাদের বিশ্বের জন্য, মানবতার জন্য, সমগ্র মানবতার জন্য, শুধু মুসলিম বিশ্ব আমি বলবো না, সমগ্র মানবতার জন্য একটি অনেক বড় একটি খবর হবে। কারণ এই যে দেখেন আমরা এখন বাংলাদেশে আমাদের যদি একটা কেউ মিসাইল ছুঁড়ে মারে, আমাদের কিন্তু এখানে কোনো রাডার নাই, কোনো প্রতিরক্ষা সক্ষমতা নাই। আমাদের আছে খালি রাজনীতিবিদদের বড় বড় বুলি। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যদি একটা কিছু ছোড়া হয়, একটা মিসাইল ছোড়া হয় বা একটা কিছু রকেট লঞ্চার ছোড়া হয়, কোনো প্রতিরোধই নাই। তো সুতরাং আমাদেরও মানে চিন্তা করা উচিত যে আমরা আমাদের দেশে যদি কোনো কখনো গাজওয়াই হিন্দ হয়, তো আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা এই যে বিসিএস পরীক্ষা দিয়ে শুধু মুখস্থ বুলি তোতা পাখির মতো পড়াশোনা করা হচ্ছে, জ্ঞানে বিজ্ঞানে আমরা কোথায় আছি? আমাদের কোনো তো মানে কোথাও থেকে কোনো আক্রমণ করা হচ্ছে কিনা সেটার কোনো সতর্কীকরণ, কোনো রাডারও নেই আমাদের। তো সুতরাং আমাদের ক্ষমতাগুলো আসলে অর্জন করা উচিত বিজ্ঞানে এবং জ্ঞানের পাশাপাশি বিজ্ঞানে এবং প্রযুক্তিতে আরো সক্ষমতা অর্জন করা উচিত। এবং আমি মনে করি যে এই যে আধিপত্যবাদের মোকাবিলায় এটা অত্যন্ত জরুরি এবং আ এজন্য দরকার সবার সচেতনতা, দরকার দেশত্ববোধ। কারণ বলা হয়েছে দেশপ্রেম ইমানের অঙ্গ। এই ইমানটাই হলো বিশ্বাস, এই ইমানটাই হলো জুলাই, ইমানটাই হলো ৭১ বা ৫২ আমার দেশাত্মবোধ। সুতরাং আমি যদি আমার দেশকে ভালোবাসতে না পারি, ভূখণ্ডকে ভালোবাসতে না পারি, আমাদের এই দেখেছি বিগত ১৬ থেকে ১৭ বছর আমাদের এই দেশে বাস করছে কিন্তু তারা মানে আরেকটি দেশের গোলামি করছে, তাদের তাবেদারি করছে। এখন পর্যন্ত এই জনগোষ্ঠীতে তারা কোটি, কোটি মানুষ এখানেই থাকছে। কিন্তু তারা মনে প্রাণে দিল্লির দাসত্ব করছে। সুতরাং তাদেরকেও আমি বলব যে আপনার বিবেকটাকে জাগ্রত করুন। শুভবোধের উদয় কামনা করি তাদের এবং আ আমি বলব যে তাদের অনুশোচনা করা উচিত। তাদের যেমন অনুশোচনা করা উচিত আর আমরা যারা জুলাইয়ের স্টেক যারা আছে, রাজনৈতিক দল বা অন্য সংগঠন, তাদেরও এখন আত্মসমালোচনা করতে হবে যে কোন ভুলের কারণে এই বিপ্লবটা বেহাত হলো বা বিপ্লবটা সফল করা যায়নি কেন? কেন এটাকে অভ্যুত্থান বলতে হলো? এবং ইরানেও কিন্তু আপনি ইসলামী বিপ্লবের পরে আপনি দেখবেন যে ১৯৭৯ সালে যখন আমরা অনেক ছোট, আমার বাসায় ইরানের পত্রিকাগুলো যেত। কিশোর নিউজ লেটার একটা পত্রিকা ছিল, আরেকটা ছিল নিউজ লেটার। সেই ওই সময় আমি আয়াতুল্লাহ রহুল্লাহ খামেনির ছবি দেখে তার ভক্ত হয়েছি। আমার বাসায় আমি সেই শৈশবেই পেয়েছি সেই পত্রিকাগুলো। তো আ আমাদের যারা এখানে যারা আছেন তাদেরও উচিত হলো সেই বিপ্লবকে করা। মানে এম ইরানের বিপ্লবের পরে ইরান কি ভূমিকা রেখেছিল? কি উদ্যোগ নিয়েছিল? বা চীনের বিপ্লবের পরে কি হয়েছিল? রুশ বিপ্লবের পরে কি হয়েছিল? তিউনিসিয়ায় কি হয়েছিল? অন্যান্য দেশে বিপ্লবের পরে কি ধরনের রেভলিউশনারি গার্ড করা হয়েছিল? বা শত্রুদেরকে কিভাবে দমন করা হয়েছিল? আমাদের দৃষ্টান্তগুলো কিন্তু চোখের সামনে হাজির আছে। কিন্তু আমরা সেগুলো কোনটাই করছি না। তো সুতরাং আমরা আ এখন আমাদের উচিত যথাযথভাবে যার যতটুকু শক্তি সামর্থ্য থাকুক। আমার সামর্থ্য হলো যে আপনার সঙ্গে গল্প করছি, কথা বলছি আমি। আমার শক্তি এতটুকু। যার যতটুকু শক্তি আছে সে যেন তার দেশের পক্ষে দাঁড়ায়। আমি বলব না কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু সবাই যেন আ একটা কমন জায়গায় দেশত্ববোধের জায়গায় এসে একটা কমন একটা জায়গায় ঐক্য থাকে। ঐক্যের একটা মানে আ একটা জায়গায় দাঁড়ায় যে যেখানে দাঁড়িয়ে তারা ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলবে বা গণহত্যা যারা করেছে তাদের বিরুদ্ধে কথা বলবে, এক হয়ে কথা বলবে। শুধু ভোট ব্যাংকের দিকে তাকিয়ে থাকবে না। না সেটাই আমরাও প্রত্যাশা করি নতুন বাংলাদেশে সত্য, ন্যায়, সুন্দরের পক্ষে মানুষ থাকুক। আমরা আরো দেশপ্রেমিক হয়ে উঠি। সেটাই আসলে আমাদের সবার প্রত্যাশা। আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি আ আ মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। অ্যা
আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া এবং সেই সঙ্গে আ ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইরান বাংলা রেডিওকেও এত সুন্দর আয়োজনের জন্য এবং আ এই পর্বগুলো আমিও মাঝে মধ্যে দেখি। সেই আ সুন্দর কার্যক্রমগুলো, এই প্রচেষ্টাগুলো সামনের দিকে এগিয়ে যাক এবং আরো সমৃদ্ধির কামনা করছি। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। দেখা হবে পরের অনুষ্ঠানে আরো অন্য কোনো একজন বিশিষ্ট অতিথির সাথে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।